প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2025 আজকে আমরা তোমাদের জন্য মডেল কোশ্চেন পেপার আলোচনা করব। পূর্ণ মার্ক 90, সাবজেক্ট থাকবে ফিজিক্যাল সায়েন্স এবং সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। তো এই যে মডেল কোশ্চেন পেপার তোমাদের আলোচনা শুরু করলাম, এই রকম কিছু মডেল কোশ্চেন পেপার তোমাদের আলোচনা করব সম্পূর্ণ 90 মার্কের। ঠিক আছে, যেই রকম তোমাদের মাধ্যমিকের পরীক্ষাতে যেই রকম প্রশ্ন আসে ঠিক সেই রকমই একটা মডেল কোশ্চেন পেপার। এবং এই মডেল কোশ্চেন পেপারের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো থাকবে সেটা অবশ্যই তোমাদের মাধ্যমিককে গুরুত্ব দিয়েই এবং সাজেস্টিভ কিছু প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং শেষে তোমাদের জন্য একটি ঘোষণা রয়েছে, সেই ঘোষণাটাও শুনে নেবে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমেই বিভাগ কতে দেখো, বিকল্প বা এমসিকিউ যে প্রশ্নগুলো থাকবে, এখানে 4টি অপশান থাকবে। তার মধ্যে একটি অপশানকে তোমাদের সঠিক নির্বাচন করে দাগ নম্বর সহ কিন্তু উত্তরটি সম্পূর্ণ বাক্যে লিখতে হবে। ক্লিয়ার? তো প্রথমে একটি লিখে তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো যে প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো কোনটি? এখানে 4টি অপশান রয়েছে: কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন এবং নাইট্রাস অক্সাইড। তো এখানে 4টির মধ্যে সি অপশানটি আমাদের কারেক্ট হচ্ছে। তাহলে আমরা আমাদের পরীক্ষার খাতাতে কিভাবে লিখব? প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো দিয়ে যে অপশানটা কারেক্ট করছি সেই অপশানটা দাগ নাম্বার সহ কিন্তু সেই উত্তরটি লিখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। তো একটা স্যাম্পল হিসেবে তোমাদের দেখিয়ে দিলাম, এরপরে হয়তো তোমাদের শর্টকাটে আমি করে দিয়েছি, কিন্তু তোমাদের পরীক্ষার সময় কিন্তু সম্পূর্ণ বাক্যে উত্তরটি লিখতে হবে, এটা মাথায় রেখো। ওকে, এরপর আসছে দেখো 1-2 যে প্রশ্নটি রয়েছে, এসটিপিতে 1.12 লিটার গ্যাস কতটা পরিমাণ অধিকার করবে এই আয়তন 1.12 লিটার? এইখানে যে 4টি অপশান রয়েছে, 4টি অপশানের মধ্যে কোন গ্যাসটি ওই আয়তন অধিকার করবে? দেখো প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে তাদের ভর দেওয়া আছে, নির্দিষ্ট একটা ভর দেওয়া আছে। তাহলে এইখানে আমাদের কি করতে হবে? 4টা যে অপশান রয়েছে প্রত্যেকটা গ্যাসের ভর দেওয়া আছে এবং গ্যাস উল্লেখ করে দেওয়া আছে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এদের যে নির্দিষ্ট ভর দেওয়া আছে সেই ভরে আয়তন কতটা অধিকার করবে সেটা আগে আমাদের নির্ণয় করে নিতে হবে। তারপর কিন্তু আমাদের দেখবে এই নির্ণয় 4টি করার সময় একটা দেখবে সঠিক হবে, যেটা আমাদের তোমার এইখানে যে উল্লেখিত করে দেওয়া আছে এসটিপিতে 1.12 লিটার অধিকার করবে আয়তন, তার সঙ্গে সমান হয়ে যাবে। তো আমরা সকলে জানি, দেখো এসটিপিতে মোলার আয়তন 22.4 লিটার, ঠিক আছে, যে কোনো গ্যাসের ক্ষেত্রে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি 4.4 গ্রাম হয়, তার আয়তনটা কত হবে? দেখো কার্বন ডাইঅক্সাইডের যে গ্রাম আণবিক ভর তা হচ্ছে 44, কারণ কার্বনের হচ্ছে 12 এবং অক্সিজেনের 16 গুণিত 2, সেইখান থেকে আমরা পেয়ে যাব 44। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু সংকেত ভরের সাহায্যে গ্রাম আণবিক ভরটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 44 গ্রামের আয়তন হয় 22.4 লিটার। তাহলে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? যদি আমরা ঐকিক নিয়ম করি তাহলে আমরা দেখব যে 2.24 লিটার আয়তন হচ্ছে। এরপর আসছি 1.4 গ্রাম কার্বন মনোক্সাইড, এর আয়তন কত হবে? কার্বন মনোক্সাইডের যদি আমরা গ্রাম আণবিক ভর দেখি তাহলে 12 + 16, সেইখান থেকে আমরা পেয়ে যাব 28 গ্রাম। তাহলে 28 গ্রামে যদি 22.4 লিটার আয়তন হয়, তাহলে 1.4 লিটারে আয়তন কত হবে? 1.12 লিটার। দেখো আমাদের অপশানে যেটা অর্থাৎ আমাদের যে প্রশ্নে যেটা দেওয়া ছিল 1.12 লিটার আয়তন অধিকার করবে কোন গ্যাসটি, দেখো আমাদের এখানে উত্তর চলে এসছে, এখানে বি অপশানেই উত্তর চলে এসছে, অর্থাৎ 1.4 গ্রাম কার্বন মনোক্সাইড ওই পরিমাণ আয়তন অধিকার করবে। তাহলে বি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে।
বাকিগুলো আর করার দরকার হয় না, তাই না? তো তোমাদের সুবিধার্থে বাকিগুলো আমি করিয়েছি। দেখো, তারপর সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি, তার গ্রাম আণবিক যে ভর সেটা হয়ে যাবে 64। ঠিক আছে, তাহলে 64 গ্রামে তোমার আয়তন হয় 22.4 লিটার। 0.64 গ্রামে কত হবে যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা পাবো 0.224 লিটার। এরপর আসছি অক্সিজেনের গ্রাম আণবিক ভর 16 গুণিত 2 32 গ্রাম আণবিক ভর। তাহলে 16 গ্রামে কতটা আয়তন হবে? 32 গ্রামে আয়তন যদি 22.4 লিটার হয়, 16 গ্রামে কত হবে যদি বের করি, তাহলে আমরা পেয়ে যাব 11.2 লিটার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়েছে, এবং এটাই আমাদের কারেক্ট উত্তর হবে 1.4 গ্রাম কার্বন মনোক্সাইড। ওকে, তারপরে দেখো 1-এর 4-এর যে প্রশ্নটি এখানে রয়েছে, যে একটা বিক্রিয়া দেওয়া আছে, অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রোজেন এবং জল উৎপন্ন হয়েছে। এই রাসায়নিক বিক্রিয়ায় 5 মোল অ্যামোনিয়া থেকে এসটিপিতে কত আয়তন নাইট্রোজেন উৎপন্ন হবে? এখানে সঠিক উত্তর হবে সি অপশানটি। কিভাবে এলো সেটা আমরা দেখে নেব। দেখো, বিক্রিয়ানুসারে আমরা দেখতে পাচ্ছি যে 4 মোল অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল নাইট্রোজেন উৎপন্ন করেছে। তো 1 মোল পরিমাণ নাইট্রোজেনের যে আয়তন, সেটা হয়ে যাবে 22.4 লিটার। তাহলে 2 মোলের আয়তন কত হবে? 44.8 লিটার, যেটা আমরা বের করেছি। এবার যদি বলে দেয় 4 মোল অ্যামোনিয়া থেকে এসটিপিতে নাইট্রোজেন পেয়েছি আমরা 44.8 লিটার, আর আমাদের প্রশ্নে দেওয়া আছে 5 মোল অ্যামোনিয়া থেকে এসটিপিতে কত আয়তন নাইট্রোজেন পাবো। তাহলে 5 মোল অ্যামোনিয়া থেকে এসটিপিতে নাইট্রোজেন কত পাবো যদি ঐকিক নিয়ম করি, তাহলে আমরা পাবো 56 লিটার। ক্লিয়ার? সিম্পল ঐকিক নিয়ম করবে, যেটা তোমরা পারবে। ওকে, এরপরে দেখো 1-এর 4-এর যে প্রশ্নটি এখানে রয়েছে, একটি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা গামা এ ধরেছি, আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর ধরেছি। প্রকৃত বলতে রিয়েল, এই জন্য আর, এবং আপাত বলতে অ্যাকচুয়াল এ ধরেছি। ক্লিয়ার? তো এইখানে কোন সম্পর্কটি সঠিক হবে? এখানে আমরা জানি যে আপাত প্রসারণ গুণাঙ্ক থেকে প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা বেশি হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গামা এ বাই গামা আর <1, অর্থাৎ বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আসছি 1-এর 5, অবতল লেন্স কর্তৃক কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা কি প্রকৃতির হবে? সর্বদাই কিন্তু হয় সৎ এবং বিবর্ধিত, অর্থাৎ বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? তো বি অপশানটি আমাদের কারেক্ট করে দেবো এখানে। এরপরে দেখো যেটা রয়েছে, আকাশে নীল দেখার কোন ঘটনার জন্য? আকাশ নীল দেখায় মূলত বিক্ষেপণ ঘটনার জন্য, অর্থাৎ আলোর বিক্ষেপণের জন্য। ডি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। 1-এর 7, নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তড়িৎ বাহিতা সর্বাধিক হবে? আমরা 7 থেকে পড়ে আসছি, রূপো হবে, অর্থাৎ এজি। ঠিক আছে, তো বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপর আসছে দেখো 1-এর 8, কোন সূত্র থেকে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ জানা যায়? লেঞ্জের সূত্র থেকে আমরা আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ জানতে পারি। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, গামা রশ্মির নির্গমনের ফলে কি ঘটে? এখানে যে 4টি অপশান রয়েছে, তার মধ্যে সঠিক যেটা হবে, পরমাণুর স্থিতিশীল হয়। অর্থাৎ কোনো পরমাণু যদি এক্সাইটেড অবস্থায় থাকে এবং সে যদি গামা রশ্মি নির্গত হয়, তাহলে ভেবে নিবে যে ওই পরমাণুটি স্থিতিশীল হয়ে গেছে বা স্থিতিশীল হয় গামা রশ্মি নির্গমনের জন্য, অর্থাৎ এই অপশানটি আমাদের এখানে কারেক্ট হবে। এরপর আসছে চালকোজেন মৌল কোনটি হবে?
চ্যালকোজেন মৌল বলতে অক্সিজেন ফ্যামিলিকে আমরা চ্যালকোজেন মৌল বলি, নাইট্রোজেন ফ্যামিলিকে নিক্টোজেন তোমার মৌল বলি, এবং হ্যালোজেনকে আমরা যে ফ্লোরিনের যে ফ্যামিলি সেটাকে আমরা বলি হ্যালোজেন। আর নোবেল গ্যাস বলতে হিলিয়াম, আর্গন, নিয়ন, ক্রিপ্টন এগুলো নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এখানে চ্যালকোজেন মৌলগুলির মধ্যে অক্সিজেন ফ্যামিলিতে রয়েছে সালফার, তাই আমাদের সি অপশানটি কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো, জলের অণুর মধ্যে কটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে? জলের অণুর মধ্যে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন কটি থাকবে? তো জলের যদি আমরা অণুর একটা গঠন দেখি তাহলে এখানে দেখব দু জোড়া লোন পেয়ার থাকে, অর্থাৎ দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। তো এখানে আমাদের বি অপশানটি কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এরপর আসছি, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি কী হবে? ক্যাথোডে বিজারণ ঘটবে, বি অপশানটি আমাদের কারেক্ট হবে। তো এটা মনে রাখার জন্য তোমাদের একটা পদ্ধতি বলেছিলাম, আশা করি ওই ক্লাসটা তোমরা করেছো, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণের ক্লাস, ওটা একটা ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি, তোমরা পারলে দেখে নেবে। ট্রিক্সটা কি? সিআরপি, এনও, এই দুটো জিনিস মনে রাখতে হবে। সিআরপিএফ পুলিশ, এইভাবে মনে রাখো সিআরপি। তাহলে সি বলতে এখানে ক্যাথোড, এবং ক্যাথোডে কি হবে? রিডাকশান হবে। কার রিডাকশান হবে? পজিটিভ আয়ন। তাহলে ক্যাথোডে কে যাবে? পজিটিভ আয়ন যাবে, তার কি হবে? রিডাকশান হবে, অর্থাৎ বিজারণ ঘটবে। তাহলে ক্যাথোডে পজিটিভ আয়ন গিয়ে তার বিজারণ ঘটবে। এনও বলতে অ্যানোড আর নেগেটিভ চার্জ, আর হচ্ছে তোমার অক্সিডেশন। তো অ্যানোডে কে যাবে? অ্যানোডে যাবে নেগেটিভ আয়ন, গিয়ে অক্সিডেশন ঘটবে বা জারণ ঘটবে। তাহলে ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে। ক্লিয়ার? তারপরে দেখো 1-13, নেসলার দ্রবণের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয়? নেসলার দ্রবণের মধ্য দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে একটি জটিল যৌগ উৎপন্ন করবে, যার বর্ণ হবে বাদামি, অর্থাৎ ডি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এবার ছোট্ট করে তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে মনে রাখবে, ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরাইড K2HgI4 এর জটিল লবণের বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণকে আমরা কি বলি? নেসলার বিকারক। কি বলি আমরা? নেসলার বিকারক বলি, ঠিক আছে? ক্লিয়ার? এরপরে দেখো 1-14, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক। জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন, ঠিক আছে? তো এখানে সি অপশানটি কারেক্ট হবে। এবার তার পাশাপাশি তোমাদের বলে রাখি, প্রত্যেকটা অপশানের ব্যাখ্যা করেছি দেখো। তো প্রত্যেকটা অপশানের ব্যাখ্যা করার একটাই কারণ, তোমাদের সুবিধার্থে। তামার একটি আকরিক, এখানে এ অপশানে ছিল তামা, তো তামার আকরিক কি হবে? কপার পাইরাইটিস, এটা হবে তামার আকরিক। লোহার আকরিক কি হবে? রেড হেমাটাইট। অ্যালুমিনিয়ামের আকরিক কী হবে? বক্সাইট। তো এইভাবে ধরে ধরে আমাদের কিন্তু পড়তে হবে, তাহলে প্রত্যেকটা অপশান যদি আমাদের ক্লিয়ারলি আইডিয়া চলে আসে তাহলে আমাদের আর ভুল হবে না, এবং একটা প্রশ্ন করতে দিয়ে 4টা প্রশ্ন আমরা করতে পারছি। ক্লিয়ার? এরপর দেখো 1-15, অ্যালকিনের সাধারণ সংকেত কি হবে? অ্যালকিনের সাধারণ সংকেত বি অপশানটি কারেক্ট হবে, ঠিক আছে? অ্যালকিন অর্থাৎ ডবল বন্ড থাকবে, ঠিক আছে? ডবল বন্ড থাকবে। তাহলে এখানে কার্বন 2টি, হাইড্রোজেন 4টি। তো এই ক্ষেত্রে যদি আমরা এনের মান 2 ধরি তাহলে হাইড্রোজেন 2n সমান কত হবে? 4 হবে। তাহলে এইখানে আমরা বলে দিতে পারি যে বি অপশানটি আমাদের অ্যালকিনের সাধারণ সংকেত। এবার আমরা জেনে নেব অ্যালকেন হবে, হ্যাঁ, এটা 2 টাইপিং মিস্টেক হচ্ছে। অ্যালকেনের সাধারণ সংকেত কী হবে? অ্যালকেনের সাধারণ সংকেত হবে CnH2n+2, এটা হবে অ্যালকেনের সাধারণ সংকেত।
আর অ্যালকিনের সাধারণ সংকেত আমরা তো দেখেই এলাম CnH2n, আর অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে CnH2n-2, ঠিক আছে, সেটাও আমরা করেছি, কোনো সমস্যা নেই, করে দিয়েছি। এবার এদের একটু ব্যাখ্যা তোমাদের করে দেবো তোমাদের সুবিধার্থে, ঠিক আছে। দেখো, যদি n এর মান 2 হয় তাহলে অ্যালকেনটা কি হবে? অ্যালকেনের ক্ষেত্রে বললাম CnH2n+2, তাহলে অ্যালকেনটা হবে C2H6, ঠিক আছে, ইথেন। আর যদি অ্যালকিনের কথা বলি তাহলে সেটা তো আমরা বললাম যে C2H2n অর্থাৎ C2H4, ইথিলিন। আর যদি অ্যালকাইনের কথা বলি সেই ক্ষেত্রে C2H2 অর্থাৎ এখান থেকে আমরা পাবো C2H2, অ্যাসিটিলিন। তো জিনিসটা তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা এটা যে করলাম, তাই না? এইভাবে কিন্তু তোমরা এটা করে দিতে পারো, বোঝা গেল হিসেবে। আর তোমাদের বলে রাখি, তোমাদের যেটা ঘোষণা ছিল যে মাধ্যমিক 2025-এর পেড গ্রুপ একটা আমাদের লঞ্চ হবে। তো এই পেড গ্রুপে তোমরা কি পেতে পারো সেইগুলো জাস্ট একবার জানিয়ে রাখছি, পরবর্তীকালে আমরা জানিয়ে দেবো কবে থেকে এটা শুরু হবে, ঠিক আছে। এখানে এই পেড গ্রুপে তোমরা যে সমস্ত জিনিসগুলো যে পাবে সেইগুলো আমরা আগে একটু দেখে নিই। প্রথমত হচ্ছে মাধ্যমিক মডেল কোশ্চেন সেট 10খানা রেডি করা হয়েছে, সেইগুলো তোমাদের অ্যান্সার সহ দেওয়া হবে। তারপর আসছি তোমার অল যে সেট WB পর্ষদের যে সেট রয়েছে আমাদের, যেটা বেরোবে তোমাদের টেস্ট পরীক্ষার পর, মাধ্যমিকের পরীক্ষার ঠিক 1-2 মাস আগে বিদ্যালয় থেকে দেবে, সেই টেস্ট পেপারের সমস্ত প্রশ্নের সমস্ত সেটের উত্তর সহ PDF দেওয়া হবে। তার সাথে সাথে তোমাদের টেস্ট পরীক্ষার ঠিক শেষ হবে সেই মুহূর্তে যে ABTA টেস্ট পেপার বেরোবে, তার সমস্ত সেটেরই প্রশ্নের সলভ পেপার PDF রূপে দেওয়া হবে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে তার কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন উত্তর PDF দেওয়া হবে। তাছাড়াও মাধ্যমিক সাজেশন দেওয়া হবে এবং 3টে মক টেস্ট নেওয়া হবে, যেটা তোমরা অনলাইনেই দেবে। তো এই সমস্ত ব্যবস্থা কিন্তু আমরা এই পেড গ্রুপের মধ্যে রেখেছি। আমাদের কাজ চলছে এবং টেস্ট পেপার বেরোলে আরও কাজ দ্রুত এগোবে। তো তোমাদের এই পেড গ্রুপটি কখন শুরু হবে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম লিঙ্কে গিয়ে এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ইউটিউব চ্যানেলের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে এয়ার সায়েন্স, সেইখানে গিয়ে জয়েন হয়ে থাকবে, সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবে। তো প্রথমে জ্বালানির তাপন মূল্যের SI একক কী হবে? SI একক হবে জুল পার কেজি। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয় তা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। যদি তোমাদের বলে দেয় যে কোন অঞ্চলকে শান্তমণ্ডল বলে, তখন স্ট্র্যাটোস্ফিয়ার বলবে। আর যদি ক্ষুব্ধ মণ্ডল বলে তখন ট্রোপোস্ফিয়ার বলবে। এরোপ্লেন কোথা দিয়ে যায়? অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যায়। আর ওজোন স্তর বেশি কোথায় দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। ক্লিয়ার? মেরুজ্যোতি কোথায় দেখা যায়? আয়নোস্ফিয়ারে। সব থেকে উষ্ণতম তোমার মণ্ডল কোনটি? আয়নোস্ফিয়ার। ওকে, উষ্ণমণ্ডল। এরপর আসছে দেখো, ওজোন স্তর সূর্য থেকে আসা কোন রশ্মিকে শোষণ করে? UV বা অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। এরপরে দেখো 2-3 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে লেখো। গ্যাসের গতীয় তত্ত্বে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। এটা কিন্তু মিথ্যে, কারণ গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী অণুগুলির আয়তনকে গণ্য করা হয় না। এটিকে একটি যে আদর্শ অনুমান হিসেবে এই তত্ত্বানুসারে ক্ষুদ্র
কণিকা হিসেবে চিহ্নিতকরণ করা হয়, যার আয়তনকে নেগলেক্ট করা হয়, উপেক্ষিত করা হয়, তাই এই বিবৃতিটি মিথ্যে হয়ে যাবে। ক্লিয়ার? এরপর 2-4 যে প্রশ্নটি রয়েছে, বয়েলের সূত্রানুসারে পিভি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কি হবে? পিভি বনাম ভি এর যে লেখচিত্র তা কিন্তু হয়ে যাবে এক্স অক্ষ বা ভি অক্ষের সঙ্গে সমান্তরাল। ঠিক আছে, কারণ পি ইন্টু ভি হচ্ছে ধ্রুবক। তামা ইনভার লোহার মধ্যে কোনটি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন? ইনভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন হবে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কী হবে? কেলভিন ইনভার্স বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ বা কনভেক্স মিরর ব্যবহার করা হয়। 2-7 একটি অহমীয় পরিবাহীর নাম কি? অহমীয় পরিবাহী হচ্ছে ডায়োড। অতি পরিবাহী রোধাঙ্কের মান কত হবে? অতি পরিবাহী রোধাঙ্কের মান কিন্তু 0 হয়ে যাবে। এরপর 2-9 গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ও নিউট্রাল তারের বর্ণ কি কি? গৃহস্থালির বর্তনীতে লাইভ তার সাধারণত লাল বা বাদামি রঙের হয় এবং নিউট্রাল তার নীল রঙের হয়। ফিউজ তারের উপাদান কি কি হবে? ফিউজ তারের উপাদান টিন, তামা বা সীসা, টিন ও এসএন এবং সিইউ, এই দুটো মনে রাখবে। একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হচ্ছে ইউরেনিয়াম। অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো, খুবই একটা অন্যরকম একটা প্রশ্ন। 2টি ইলেকট্রন গ্রহণ করলে একটি আলফা কণা কোন মৌলে পরিণত হয়? 2টি ইলেকট্রন যখন গ্রহণ করবে আলফা কণা কিন্তু হিলিয়াম মৌলে পরিণত হয়, কারণ আলফা কণার সমান আমরা জানি যে হিলিয়াম 2+। তো 2টো ইলেকট্রন যদি গ্রহণ করে নেয় সেই ক্ষেত্রে হিলিয়াম মৌল উৎপন্ন করবে। ক্লিয়ার? এরপর বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। এখানে আমরা মিলিয়েই লিখেছি, দেখো উত্তরটা দেখে নাও। ইউরেনিয়াম তোর মৌল, এটা হবে নেপচুনিয়াম। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এটা হবে ফ্লোরিন। তারপর কাঁসা ও পিতল উভয়ে উপস্থিত কপারের ক্ষেত্রে। গ্যালভানাইজেশনে ব্যবহৃত হয় জিঙ্ক। ঠিক আছে, এরপরে চলে আসছে দেখো 2-12 যে প্রশ্নটি রয়েছে, CCl4 এর কী ধরনের রাসায়নিক বন্ধন দেখা যায়? এখানে সমযোজী বন্ধন দেখা যায়। প্রত্যেকটি ক্লোরিন পরমাণুর সাথে কার্বন একটি করে সমযোজী বন্ধন গঠন করে। ঠিক আছে, এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, 4টি সমযোজী বন্ধন গঠন করেছে। তারপরে দেখো 2-13 যে প্রশ্নটি রয়েছে, একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তো উদাহরণ হিসেবে তোমরা দিয়ে দিবে সোডিয়াম ক্লোরাইড, কারণ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Na+ আর হচ্ছে তোমার Cl- আয়ন উৎপন্ন করে এবং সহজে তড়িৎ পরিবহন করে। আর তড়িৎ পরিবহনের ক্ষেত্রে, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ পরিবহন কে করে? আয়নগুলি করে না, ক্যাটায়ন ও অ্যানায়ন। এরপরে অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো, কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা অপেক্ষা বেশি না কম? অবশ্যই কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে কম হবে, কারণ কঠিন অবস্থায় Na+ আয়নে বিয়োজিত অবস্থায় থাকে না, কিন্তু গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় Na+ এবং Cl- আয়ন গঠন করে, তাই তড়িৎ পরিবহন করবে। ক্লিয়ার? এরপর দেখো 2-14 যে প্রশ্নটি রয়েছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোড হিসেবে কি ব্যবহৃত হয়? অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে ক্যাথোড হিসেবে গ্যাস কার্বনকে ব্যবহার করা হয়। তো শুধুমাত্র এই প্রশ্নের উত্তরটা করে নিলেই তোমাদের কিন্তু মনে থাকবে না, এর সাথে আরও কিছু জিনিস জেনে নিতে হবে। অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের যে পদ্ধতি সেইখানে কিছুটা জেনে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের জিনিসটা কমপ্লিটলি পড়া হবে। যেমন তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করা হয়? বিশুদ্ধ অ্যালুমিনাকে গলিত ক্রায়োলাইট এবং ফ্লুসপারের সঙ্গে মিশিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে অ্যালুমিনার সাথে
ক্রায়োলাইট এবং ফ্লুসপার কেন মিশ্রিত করা হয়? কারণ অ্যালুমিনার যে গলনাঙ্ক বা যে এতে গলে যায় উষ্ণতাতে গলতে শুরু করে, সেই উষ্ণতাটা অনেক বেশি প্রায় 1000-এর ওপর, ফলে তাতে সহজে গলানো যাবে না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? তাতে যদি আমরা ফ্লুসপার বা ক্রায়োলাইট যোগ করি তাহলে তাদের গলনাঙ্কটা অনেকটা নিচে নেমে আসবে, ফলে সহজেই গলে যায়, তাই কিন্তু মেশানো হয়। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হয়। ক্লিয়ার? তারপর তড়িৎ বিশ্লেষণ পাত্র ও তড়িৎদ্বার কী ব্যবহার করা হবে? আয়রনের যে তৈরি ট্যাঙ্ক তড়িৎ বিশ্লেষণের পাত্র হিসেবে ব্যবহার করা হয়। এবার ট্যাঙ্কের ভেতরের দেওয়ালে পুরো গ্যাস কার্বনের একটা আস্তরণ দেওয়া হয়। এই যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের ভেতরের দেওয়ালটা গ্যাস কার্বনের একটা আস্তরণ দেওয়া হয়, যেটাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব। আর ট্যাঙ্কের ওপরের দিক থেকে বেশ কয়েকটি গ্রাফাইটের দণ্ড এভাবে তোমার লাগানো হয়। সেই গ্রাফাইটের দণ্ডগুলো আংশিকভাবে কিন্তু তড়িৎ বিশ্লেষণের মধ্যে নিয়োজিত অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? অ্যানোড। তাহলে অ্যানোড রূপে কি ব্যবহার করছি? গ্রাফাইটের দণ্ড। ক্লিয়ার? এরপর দেখো 2-15 তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার। হিমঘরে শীতলীকরণের ক্ষেত্রে তরল অ্যামোনিয়া ব্যবহৃত করা হয়। অথবা দেখো পরীক্ষাগারে প্রস্তুত অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কি যৌগ ব্যবহৃত হয়? এখানে পরীক্ষাগারের প্রস্তুতিতে অ্যামোনিয়া শুষ্ক করতে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করব। কেন ব্যবহার করব? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পোড়া চুন এবং অ্যামোনিয়া উভয়ই কিন্তু ক্ষারীয় পদার্থ, ফলে এরা পরস্পর বিক্রিয়া করে না। যদি কোনো অ্যাসিডিক আমরা ব্যবহার করতাম H2SO4 বা P2O5, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হতো, তাহলে আমরা শুষ্ক করতে পারতাম না। তাই আমরা এখানে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করব। ক্লিয়ার? এরপর 2-16 যে প্রশ্নটি রয়েছে, কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস চালনা করলে অধক্ষেপ হিসেবে কি পড়বে, তার সংকেত কি? কপার সালফেটের মধ্য দিয়ে যদি H2S গ্যাস চালনা করি, তাহলে কপার সালফেটের একটা তোমার অধক্ষেপ পড়বে, যে অধক্ষেপটা হচ্ছে কপার সালফেট CuS আর H2SO4 উৎপন্ন হবে। এরপর আছে দেখো 2-17 আইপিএসসির নাম বলেছে। তো এইখানে আমরা যদি এটার আইপিএসসির নাম নির্ণয় করি, তাহলে এটার নাম হয়ে যাবে, দেখো আগে নাম্বারিং করবে, ঠিক আছে, 1 2 3। তাহলে 3টে কার্বন রয়েছে প্রোপ, এবং এখানে অ্যাল গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে অ্যাল, তাহলে প্রোপানেল। ঠিক আছে, প্রোপানেল কী নাম হবে? প্রোপানেল। তারপরেটা দেখো এইখানে কিন্তু OH গ্রুপ আছে এবং 3টে কার্বন রয়েছে প্রোপ, এবং 1 পজিশনে অ্যালকোহল আছে অল, তাহলে এটা কী হবে? প্রোপানল। ঠিক আছে, এবং এই তোমার প্রোপানলের একটা সমবায়ী গঠন আইসোমারের কথা বলেছে, তাহলে লিখে দেবে যে 2 প্রোপানল বা আইসোপ্রোপানল, এটা কিন্তু প্রোপানলেরই তোমার সমবায়ক। পিভিসির মনোমারের সংকেত কী হবে? পিভিসির মনোমারের সংকেত হবে C2CHCl, অর্থাৎ CH2 ডবল বন্ড, একটা H থাকবে আর একটা Cl থাকবে। এর নাম হবে ভিনাইল ক্লোরাইড বা ক্লোরোইথিলিন। স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? উত্তরটা লিখে দাও। যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত এবং যথার্থ ব্যবহার এবং বর্তমান জীবনযাত্রায় মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানবজাতির সার্বিক মঙ্গল সাধন করা, তাকে আমরা বলবো স্থিতিশীল উন্নয়ন, যাকে আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এরপরে দেখো 3-2 যে প্রশ্নটি রয়েছে, এখানে গ্যাসিয়াস স্টেট থেকে একটা প্রশ্ন তোমার ম্যাথামেটিক্যাল প্রবলেম দিয়েছে। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 64 সেন্টিমিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 128 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? দেখো প্রশ্নে আমাদের কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ ওপর ভিত্তি করে আমরা বয়েলের সূত্র কি ব্যবহার করব। এখানে আমাদের কিন্তু বয়েলের সূত্র প্রযোজ্য হবে।
তো এখানে বয়েলের সূত্রটাকে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে বয়েলের সূত্রানুসারে তাপ এবং গ্যাসের পরিমাণ যদি অপরিবর্তিত থাকে, চাপ এবং আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হয় এবং দুটো প্রাথমিক এবং অন্তিমের ক্ষেত্রে তখন আমরা কি ব্যবহার করব, P1 V1 সমান P2 V2। ক্লিয়ার? P1টা প্রাথমিক চাপ, V1টা হচ্ছে তোমার প্রাথমিক আয়তন, P2 অন্তিম চাপ এবং V2 অন্তিম আয়তন। এখানে প্রদত্ত যেগুলো দেওয়া আছে সেইগুলো আমরা তুলে নিয়েছি। ঠিক আছে, আমাদের যেটা দেওয়া নেই সেইটা আমাদের কিন্তু এখানে নির্ণয় করতে হবে। যেটা দেওয়া নেই সেটা হচ্ছে তোমার কোনটি, সেটা হচ্ছে V2 আমাদের কিন্তু এখানে নির্ণয় করতে হবে। এই যে সমীকরণ, এই সমীকরণটা থেকে আমাদের নির্ণয় করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে এই সমীকরণের মধ্যে যদি আমরা প্রত্যেকটা মানগুলোকে বসিয়ে দিই, এই সমীকরণের মধ্যে এই মানগুলোকে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা V2 নির্ণয় করতে পারবো। ঠিক সেটাই আমরা করেছি। P1, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, এইখানে তোমরা P1 V1 সমান P2 V2, এটাকে আমরা একটু সাজিয়ে লিখেছি যে V1 V2 P2 P1। ঠিক আছে, করে দিয়ে এখানে V2 এর মানটা আমাদের নির্ণয় করব এবং যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো তোমরা বসিয়ে দেবে। ঠিক আছে, বসিয়ে দিলে যেটা উত্তর হবে সেটাই তো আমাদের সঠিক উত্তর। তোমরা ক্যালকুলেশনটা নিজেরা করবে। ক্লিয়ার? এরপর অথবা দেখো 4 অ্যাটমসফিয়ার চাপে এবং 27 ডিগ্রি সি উষ্ণতায় 68 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত হবে। আর এর মান কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে দেখো এখানে চাপ দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে, মোল সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, আর দেওয়া আছে, উষ্ণতা দেওয়া আছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করতে হবে PV সমান nRT, এবং এই সমীকরণটাকে ব্যবহার করে আমাদের নির্ণয় করতে হবে V এর মান। V এর মানটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, যেগুলো প্রদত্ত আছে সেগুলো আমরা লিখে দিলাম, এখানে চাপ লিখে নিয়েছি, আয়তনটা বের করতে হবে এবং এনটাও আমাদের এখানে নির্ণয় করতে হবে। এখানে দেখো দেওয়া আছে 68 গ্রাম অ্যামোনিয়া। তাহলে 68 গ্রাম অ্যামোনিয়া সমান কত মোল সেটা আগে আমাদের নির্ণয় করে নিতে হবে। ঠিক আছে, আর এর মান তো দেওয়া আছে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্সে। টি এর মানটা আমরা 27 ডিগ্রি সি প্রশ্নে পেয়েছি, সেটাকে আমরা কেলভিনে করে নেব 273 যোগ করে, তাহলে 300 কেলভিন হয়ে যাবে। গ্যাসটির মোল সংখ্যাটা নির্ণয় করব। তাহলে মোল সংখ্যা সমান আমরা কি জানি যে মৌলের যে ভর ডিভাইডেড বাই গ্যাসের ভর। ঠিক আছে, এবার আচ্ছা এখানে এত টাইপিং মিস্টেক করে, এটা একটু মিস্টেক করে দিয়েছে, হ্যাঁ এটা একটু ঠিক করে নেবে। এন সমান হয়ে যাবে যেটা প্রদত্ত ভর দেওয়া আছে, প্রদত্ত ভর ডিভাইডেড বাই তার মোলার ভর, মোলার মাস। ঠিক আছে, তো অ্যামোনিয়ার ক্ষেত্রে মোলার মাস কত হবে 17, নাইট্রোজেনের হচ্ছে 14, আর হাইড্রোজেনের 1, তিনটে থাকার জন্য 3 গুণিত 1, সেখান থেকে 17 গ্রাম পার মোল পেয়ে যাচ্ছি। এবং প্রদত্ত ভরটা দেওয়া আছে কত 68, 68কে যদি 17 দিয়ে ভাগ করি তাহলে 4 মোল আসছে না, তাহলে এখানে আমরা মোল সংখ্যা কত পেয়ে যাচ্ছি 4 মোল। এবার আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটি, সেইখান থেকে ভিটা আমরা নির্ণয় করেছি ভি সমান কী হবে এনআরটি বাই পি। তাহলে এখানে এন এর মান এবং আর এর মান, টি এর মান, পি এর মান প্রত্যেকটা কিন্তু আমরা বের করলাম, সেইগুলো বসিয়ে দেব, দিয়ে জাস্ট ক্যালকুলেশন করব, করলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে 6.15 লিটার। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে উত্তরটা লিখে দাও, 4 অ্যাটমসফিয়ার চাপে এবং 27 ডিগ্রি সি উষ্ণতায় 68 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হবে 6.15 লিটার। এরপর আসছি উপক্ষীয় রশ্মির জন্য অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো আর সমান F/2, বা এটাকে আমরা বলতে পারি F সমান 2R।
এটা প্রমাণ করতে বলেছে। এটা আশা করি তোমরা সকলেই পারবে, ঠিক আছে। এটা তাও তোমাদের কাটিং দিয়ে দিয়েছি, তোমাদেরই বইয়ের পেজ কাটিং, ঠিক আছে। তো এখান থেকে করে নিতে পারবে তোমরা, এটা নতুন কিছু না, তোমরা পারবে, ঠিক আছে, এটা পারবে। তো এটা ছেড়ে দিলাম। অবতল দর্পণ দ্বারা বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠনের চিত্র, এটাও কিন্তু তোমরা এইভাবেই চিত্রটা অঙ্কন করবে, ঠিক আছে। সুন্দরভাবে পেন্সিলের সাহায্যে কিন্তু এই চিত্র অঙ্কন করবে। এরপর দেখো বিওটি একক কি। বিওটি একক হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট, একটি শক্তির একক, ঠিক আছে, তাপ শক্তি পরিমাপের জন্যই ব্যবহৃত হয়। 1 বিওটি সমান আমরা 1000 ধরি, ঠিক আছে, 1000 জুল ধরি, কিন্তু অরিজিনালি এটা হবে 1055 জুল। তো আমরা এটাকে 1000 ধরি, ক্লিয়ার। একটি সাধারণ গৃহস্থালী এবং শিল্পে ব্যবহৃত তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং হিটিং সিস্টেমের কর্মক্ষমতা পরিমাপের জন্য আমরা এই বিওটি একককে ব্যবহার করে থাকি। এরপরে আসি কোসেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করবে। তো এইখানে প্রথমেই ইলেকট্রন স্থানান্তর দ্বারা আমরা বলতে পারি যে বিজ্ঞানী কোশ্চেনের মতে আয়নীয় বন্ধনের গঠন একটি ধাতুর বহিঃশেলে মানে বহিস্তম কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রনের হারিয়ে যাওয়া বা হারানো বা বর্জন করা এবং একটি ধনাত্মক আয়নে পরিণত হওয়া, অন্যদিকে যে অধাতু থাকবে তার বহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করা বহিস্থ কক্ষে, ফলে সেটা ঋণাত্মক আয়নে পরিণত হবে। এবং এরা পরস্পর আয়ন গঠন করার পর তারা পরস্পর কী অবস্থায় করবে, তারা স্থির তাড়িত্রিক আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হয়ে বন্ধন সৃষ্টি করবে। যে বন্ধনটা সৃষ্টি করবে সেটাকে আমরা বলবো আয়নীয় বন্ধন, এবং এই বন্ধনের মাধ্যমে যে যৌগ উৎপন্ন করবে তাকে আয়নীয় যৌগ বলবো, ক্লিয়ার। তো তোমরা এটা পিডিএফে পেয়ে যাবে, টেনশন করো না। তারপর ক্যালসিয়াম অক্সাইডের অণুর গঠন ব্যাখ্যা করো। লুইস ডট গঠন দিয়ে বলবে, ঠিক আছে। তো প্রথমেই ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস দিয়ে দিবে, বহিস্তম কক্ষপথে 2টি, আর অক্সিজেনের বহিস্তম কক্ষপথে থাকবে 6টি। তাহলে এখানে ক্যালসিয়াম 2টি ইলেকট্রন বর্জন করে তার মধ্যবর্তী যে ইলেকট্রন বিন্যাস সেটা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে, স্থিতিশীল। ফলে সে 2টো ইলেকট্রন সম্পূর্ণরূপে বর্জন করবে এবং সেই বর্জিত ইলেকট্রন আবার অক্সিজেন তার বহিস্তম কক্ষপথে গ্রহণ করে তার অষ্টক সূত্র পূর্তি ঘটাবে। ফলে দুজনে স্টেবল হয়ে যাবে। স্টেবল হয়ে গেলে যে বন্ধনটা গঠন হবে সেটা তড়িৎযোজী বন্ধন। এখানে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজী যৌগ। এরপর যে ন্যাপথালিন ও পটাশিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক জলের দ্রাব্যতা ধর্মের তুলনা করতে বলেছে। ন্যাপথালিন এবং পটাশিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক যদি আমরা দেখি তাহলে ন্যাপথালিনের ক্ষেত্রে গলনাঙ্ক অনেক কম হয়, 80.2 ডিগ্রি সি, এবং পটাশিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হয়ে যায় 770 ডিগ্রি সি। যদি জলের দ্রাব্যতা বিচার করা হয় তাহলে ন্যাপথালিন কিন্তু অআয়নীয় যৌগ মানে কোভ্যালেন্ট যৌগ, ফলে এরা জলে কম পরিমাণ দ্রাব্য, জলে এরা দ্রাব্য হয় না, কারণ জলটা হচ্ছে পোলার বা ধ্রুবীয় দ্রাবক, তাই এরা জলে খুবই কম দ্রাব্য। কিন্তু পটাশিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ এবং জলে অত্যন্ত দ্রাব্য হবে, কারণ এরা আয়নে বিয়োজিত হয়ে যায় জলে, K+ এবং যে Cl- গঠন করে, ঠিক আছে। এটা তোমরা পাশাপাশিও ছক করে করতে পারো, আমি একসাথে করেছি, তোমাদের যেটা ভালো লাগবে করবে। তারপর দেখো উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস যদি চালনা করা হয় তাহলে লাল বর্ণের ধাতব কপার অধক্ষিপ্ত হয় এবং নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং তার সাথে সাথে তোমার জল উৎপন্ন হবে, ক্লিয়ার। তো বিক্রিয়াগুলো অবশ্যই করবে, কিন্তু বিক্রিয়া না দিলে কিন্তু এক্ষেত্রে তোমরা সম্পূর্ণ নম্বর পাবে না। এরপর আসছে 3 যে 8 জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে যে ধাতু পাওয়া যায়, বিক্রিয়াটির সমিত সমীকরণ লিখো। জিঙ্ক অক্সাইডের সঙ্গে কোক চূর্ণ বা কার্বন মিশিয়ে যদি আমরা 1400 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করি তাহলে কিন্তু জিঙ্ক অক্সাইড কোক দ্বারা বিজারিত হয়ে ধাতব জিঙ্ক পরিণত হয়, ঠিক আছে। তো বিক্রিয়াটা দেবে এবং বিজারণ বিক্রিয়াটা কি ঘটে, জিঙ্ক 2+ 2টো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে বিজারিত হয়। আর জারণটা কি,
অক্সিজেন দুটো ইলেকট্রন বর্জন করে দিয়ে সে কিন্তু অক্সিজেনে জারিত হয়। এরপর আসছি 3-9, কার্যকরী গ্রুপ বলতে কি বোঝো, একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। যে মৌল বা গ্রুপগুলো জৈব যৌগের ক্ষেত্রে অবশ্যই তার জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগের প্রকৃতি এবং ধর্ম নির্ধারণ করে তাদেরকেই আমরা বলবো কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক। তো একই কার্যকরী মূলকযুক্ত যৌগগুলোর ক্ষেত্রে তারা কিন্তু সমধর্মী হবে, কিন্তু ভিন্ন কার্যকরী মূলক যদি থাকে সেই ক্ষেত্রে তাদের ধর্ম কিন্তু ভিন্ন হবে। ঠিক আছে, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড ইত্যাদি। এইখানে অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়, OH মূলক থাকে, অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হয়, CHO, কার্বক্সিলিকের ক্ষেত্রে COOH এবং ইথারের ক্ষেত্রে OO। ঠিক আছে, তো এই উদাহরণগুলো দিয়ে দেবে। অথবাটা দেখো, ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে ইথিলিন প্রস্তুত করবে, বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। তো এইখানে তো ইথাইল অ্যালকোহলের সঙ্গে যদি আমরা অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং 170 ডিগ্রি উষ্ণতার উপস্থিতিতে বিক্রিয়া ঘটায় তাহলে ইথাইল অ্যালকোহল ইথিলিনে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, একটা জল বেরিয়ে যাবে। ঠিক আছে, জলটা কিভাবে বেরাবে সেটা একটু বলে দিই যখন কি প্রসঙ্গটা এসছে। এই জলটা বেরিয়ে যাবে আর এটা কী হয়ে যাবে, CH2 ডবল বন্ড CH2। ক্লিয়ার? এরপর বিভাগ ঘয়ের প্রত্যেকটি প্রশ্ন 3 নাম্বার করে 12টি প্রশ্ন থাকবে। প্রথমে দেখো, বয়েলের সূত্র ও চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। এটা বহু পরিচিত প্রশ্ন, এটা তোমরা সবাই গ্যাসের স্টেটে পড়েছো। বয়েলের সূত্রানুসারে V প্রপোর্শনাল 1/P যখন T এবং N স্থির, আর চার্লসের সূত্রানুসারে V প্রপোর্শনাল T যখন P এবং N স্থির, আর অ্যাভোগাড্রোর সূত্রানুসারে V প্রপোর্শনাল N, P এবং T স্থির। তিনটাকে যদি আমরা মিলিয়ে দিই, কম্বাইন করি, তাহলে V প্রপোর্শনাল NT/P, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাব PV সমান nRT। জাস্ট একবার দেখে নেবে। এরপরে আসছি 4-2, রাসায়নিক গণনার একটি অঙ্ক, যে কত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় STP-তে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত হবে। তো বিক্রিয়ার সমিত সমীকরণ অবশ্যই তোমাদের বারবার বলেছি যে বিক্রিয়ার সমিত সমীকরণগুলো তোমাদের মনে রাখতে হবে। এই জন্য তোমাদের একটা ভিডিও করে দিয়েছি যে গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়ার কিছু সমীকরণ এবং তার কিছু কন্ডিশনগুলো দিয়ে দিয়েছি। তো ভিডিও হিসেবে আছে, তোমরা দেখলে দেখতে পারো, অনেকটাই উপকারে আসবে। ঠিক আছে, তো এইখানে যে সমিত সমীকরণটা দিলাম, দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম কার্বনেট 1 মোল 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করছে, করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের STP-তে আয়তন কত হবে, 22.4 লিটার, আর 2 মোল এখানে HCl ব্যবহার হয়েছে। তাহলে এখানে আমরা বিক্রিয়ানুসারিত বলে দিতে পারি যে 2 মোল HCl ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। তাহলে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে হলে HCl কত লাগবে, অর্ধেক লাগবে, 1 মোল লাগবে। তখন 2 মোল লাগছিল 22.4-এর জন্য, এখন 11.2 এর জন্য কত লাগবে, 1 মোল। ক্লিয়ার? এরপরে যেটা রয়েছে দেখো, MgCO3 এর গ্রাম আণবিক ভর আমরা নির্ণয় করব। mgর কত 24, কার্বনের কত 12, অক্সিজেনের 16 এবং 3টে থাকার জন্য 3 দিয়ে গুণ, 84 গ্রাম পেলাম গ্রাম আণবিক ভর। এবার 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কতটা MgCO3 লাগছে, 84 গ্রাম লাগছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এটা একটু মিস্টেক হয়েছে, যাই হোক, এখান থেকে আমরা বলতে পারি যে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কতটা MgCO3 লাগবে, সেটা ঐকিক নিয়ম করবে
ঐকিক নিয়ম করবে কিভাবে, 84 তোমার 84 গুণিত 11.2 ডিভাইডেড বাই 22.4, সেখান থেকে আমরা পাবো 42 গ্রাম। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে 42 গ্রাম MgCO3 এর সঙ্গে লঘু HCl এর 1 মোল বিক্রিয়ায় 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এরপরেও কিন্তু তোমাদের রাসায়নিক গণনার অঙ্ক রয়েছে। দেখো, অ্যামোনিয়াম সালফেটে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করলে 3.4 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে। বিক্রিয়ার সমীকরণটা তোমরা অবশ্যই দেবে। তো এখান থেকে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, তার গ্রাম আণবিক ভর কত হবে, 1 মোলের ক্ষেত্রে গ্রাম আণবিক ভর হচ্ছে 17, তাহলে 2 মোলের ক্ষেত্রে 2 গুণিত 17 34। আর অ্যামোনিয়াম সালফেট এখানে তোমরা নির্ণয় করবে, দেখবে 132 আসবে। তাহলে বিক্রিয়া অনুসারে আমরা বলতে পারি যে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট লাগছে 132 গ্রাম। তাহলে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে, দেখো প্রশ্নে আমাদের দেওয়া আছে 3.4 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট কতটা প্রয়োজন হবে, ঐকিক নিয়ম করবে 13.2 গ্রাম, যেটা আমাদের উত্তর হবে। ক্লিয়ার? এরপরে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম। চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক বলা হয়। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে, 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাপের সুপরিবাহী একটি অধাতু হচ্ছে ডায়মন্ড বা হিরে। এরপর আসছে অথবা, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কোন বিষয়ের ওপর নির্ভর করে। হার নির্ভর করবে কঠিন তাপ পরিবাহিতাঙ্কের ওপর, যে কঠিন পদার্থ নেব তাপ পরিবাহিতাঙ্কের ওপর নির্ভর করবে, প্রস্থচ্ছেদের ওপর নির্ভর করবে, বেধের উপর নির্ভর করবে কতটা মোটা, এবং তাপমাত্রা পার্থক্যের ওপর নির্ভর করবে। অর্থাৎ এই ব্লকটি এক প্রান্তে, এই প্রান্তে যদি θ1 হয়, ওই প্রান্তে θ2, এদের পার্থক্যের ওপর নির্ভর করবে। আর বেধ বলতে এটা কতটা চওড়া সেটা বেধ, ঠিক আছে। প্রস্থচ্ছেদ বলতে ক্ষেত্রফল, এগুলোর উপর নির্ভর করে। এরপরে আসছে দেখো, একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, প্রমাণ করো যে চ্যুতিকোণ ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করবে। তো এটা তোমরা বই থেকে দেখে নেবে, ঠিক আছে, এটা আর এখানে দিইনি। এখানে 4-5 অবতল লেন্সের অপসারী ক্রিয়া ব্যাখ্যা করো। অবতল লেন্সের অপসারী ক্রিয়া, এটা তোমাদের এখানে আছে, পিডিএফটা তোমরা নিয়ে নেবে, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, হয়েছে স্ক্রিনশট। এরপর দেখো, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে বস্তুর বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত করা যায় তার চিত্রসহ ব্যাখ্যা, বই থেকেই নেওয়া, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, এরপর তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি কি। জুলের সূত্রানুসারে 3টি সূত্র আমরা পাবো। প্রবাহ মাত্রার সূত্র, প্রবাহ মাত্রার সূত্রে কি বলা হয়েছে, যে কোনো পরিবাহীর রোধ তড়িৎ প্রবাহ এল, তড়িৎ প্রবাহের সময় টি স্থির থাকলে পরিবাহিত উৎপন্ন যে তাপ প্রবাহ মাত্রা আয়ের সাথে তার বর্গের সঙ্গে প্রপোর্শনাল হবে। তাহলে H প্রপোর্শনাল I স্কোয়ার, যেখানে R এবং T স্থির হবে। রোধের সূত্রটা কি, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I এবং তড়িৎ প্রবাহ সময় T স্থির থাকলে পরিবাহী উৎপন্ন যে তাপ পরিবাহীর যে রোধ তার সঙ্গে সমানুপাতিক হবে। এবং আরেকটা সূত্র হচ্ছে সময়ের সূত্র। তো সময়ের সূত্রে কি বলা হয়েছে, যে কোনো পরিবাহীর রোধ এবং প্রবাহ মাত্রা স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন যে তাপ সেটা কিন্তু তড়িৎ প্রবাহ সময় যেটি তার সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে এই তিনটেকে যদি আমরা কি পেলাম, H প্রপোর্শনাল I স্কোয়ার, আর H প্রপোর্শনাল R, H প্রপোর্শনাল T, এই তিনটেকে যদি আমরা একত্রিত করি
তাহলে আমরা পাবো H প্রপোর্শনাল I স্কোয়ার আর টি। ঠিক আছে, তো এইটাকে যদি আমরা সমান হিসেবে নিই, এটাকে যদি আমরা সমান হিসেবে নিই, তো H সমান যদি করে দিই তাহলে I স্কোয়ার আর টি বাই জে, এখানে যেটা হয়ে যাবে যান্ত্রিক তুল্যাঙ্ক, ঠিক আছে, বা জুল তুল্যাঙ্ক। এরপর আসছে 4-7, একটি সুষম প্রস্থচ্ছেদের ধাতব তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তারটি রোধের কি পরিবর্তন হবে? এখানে ধরে নিতে বলেছে যে আয়তন অপরিবর্তিত আছে, তাহলে এখানে দৈর্ঘ্য এল ধরে নিচ্ছি প্রাথমিক, ক্ষেত্রফল এ, রোধাঙ্ক আমরা রো, তাহলে ধরে নিচ্ছি, তাহলে তারটির রোধ কি হবে? আর সমান রো ইন্টু এল বাই এ। তারের অন্তিম রোধটাকে আমরা ধরছি L1, যেটা দ্বিগুণ হয়েছে প্রাথমিকের, তাহলে 2L, আর ক্ষেত্রফল A1 ধরে নিচ্ছি। যেহেতু এখানে আয়তন অপরিবর্তিত আছে, তাহলে আমরা বলে দিতে পারি প্রাথমিক যে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য তাদের গুণফল অন্তিম ক্ষেত্রফল এবং অন্তিম দৈর্ঘ্যের গুণফলের সমান। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা A1 এর মানটা যদি পাই, তাহলে আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো রোধ। তাহলে A1 সমান কী হবে? A/2। ঠিক আছে, এরপর তারটির অন্তিম রোধ কত হবে? R1 সমান রো L1 বাই A1। এখানে L1 এর মান 2L হবে, আর এখানে আর এর মানটা কত হবে? আর এর মানটা হয়ে যাবে A1 এর মানটা হবে A/2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4 ইন্টু রো এল বাই এ। দেখো এই অংশটা সমানই তো আর, এই অংশ সমানই তো আর, তাহলে 4R। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন্তিম রোধ কত হচ্ছে? 4R। প্রাথমিক ছিল আর, এখন হচ্ছে 4R। তাহলে রোধের পরিবর্তন কত হয়েছে? 3R। দুটোর বিয়োগ করে দেবে, তাহলে তারটির রোধ কত গুণ হবে? 3 গুণ বৃদ্ধি পাবে। অথবা দেখো 20 ওহম রোধের একটি তারকে 2:3 অনুপাতে দুটি টুকরো করা হলো। এখন তার দুটি সমান্তরাল সমবায় যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ কত হবে? তো প্রথমে দেখো দুটি তারের রোধের সমবায়ে যদি আমরা সংযুক্ত করি, তাহলে সমবায়ের তুল্য রোধ কত হবে? আরটি। এখানে দেখো R1 ও R2 হলো দুটি তারের রোধ, তার একটি যে 2:3 অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে আমরা যদি রোধ হিসেব করি, তাহলে এখানে প্রথম যে তার রোধ হবে তোমার R1টা হয়ে যাবে 20, এবং দ্বিতীয় ক্ষেত্রে সেটা হয়ে যাবে কত? 30। ঠিক আছে, 2/3 ইন্টু 20। তাহলে দুটো যে মান পেয়ে গেলাম, সেই দুটো মান আমরা এখানে এই যে RT সমান R1 R2 বাই R1 প্লাস R2 এইখানে বসিয়ে দেবে। বসিয়ে দিলে আমরা পেয়ে যাব 15 ওহম, এবং দুটি তারের সমবায় যুক্ত হলে সমান্তরাল তুল্য রোধ হয়ে যাবে 15 না 12 হবে, এটা 12 ওহম। কারণ হচ্ছে তোমার 0 0 কেটে গেল, 60/5 বলতে 12, তাই না? 12 ওহম। এরপরে দেখো 4-8 যে প্রশ্নটি রয়েছে, বিটা গামা রশ্মির আধান ও গ্যাসকে আয়নিত করার ক্ষমতার তুলনা করতে বলেছে। তো আধানের যদি আমরা তুলনা করি, তাহলে দেখব যে বিটা রশ্মি ঋণাত্মক আধানগ্রস্ত, আধানবাহী কণার স্রোত, এবং একটি যে বিটা আধান একটি ইলেকট্রন আধানের সমান হয়, এবং যেটার মান হবে -1.6 ইন্টু 10⁻⁻19। ঠিক আছে, এটা কুলাম হবে, ডিগ্রি হবে না, এটা কুলাম। ঠিক আছে। সি গামা রশ্মি হলো ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যে এটি কোনো আধানবাহী কণার স্রোত নয়, এটা হচ্ছে নিস্তড়িত গামা রশ্মি। এরপর আয়নিত করার ক্ষমতা যদি আমরা দেখি, তাহলে এখানে হয়ে যাবে বিটা রশ্মি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা গামা রশ্মির চেয়ে বেশি, কিন্তু আলফা রশ্মির চেয়ে কম। আর গামা রশ্মি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা বিটা রশ্মির তুলনায় কম হবে। এরপরে চলে আসছে দেখো ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র লিখো।
এবং পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলের জারণ ধর্মের কি পরিবর্তন হয়? ডোবেনারের তড়িৎ সূত্রটা কি? যে কোনো তিনটি মৌল একত্রে নিয়ে যদি তাদের পারমাণবিক ভরের গাণিতিক গড় নির্ণয় করা হয়, ঠিক আছে, তবে গড় মানটি ওই তিনটির মাঝখানের মৌলটির পারমাণবিক ভরের সমান হবে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। লিথিয়ামের 3, বোরনের হচ্ছে 5। তাহলে 3, 5 যোগ করে 2 দিয়ে ভাগ করো, দেবে কত হবে? 8/2 মানে 4। দেখো মাঝেরটা চলে আসছে, তাই না? এটাই তো ডোবেনের তড়িৎ সূত্র। এরপর আসছি কি, যে এই পর্যায়ের একই পর্যায়ের ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হলে মৌলের জারণ ধর্ম বৃদ্ধি পায়, অর্থাৎ মৌলগুলো ধাতব থেকে অধাতব চরিত্রের দিকে অগ্রসর হয়, তাদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। মজলির পরীক্ষার সিদ্ধান্ত কি এবং পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্বটা কি? মজলে যে পরীক্ষাটি করেছিল, ক্যাথোড রশ্মি দ্বারা আঘাত করে এক্স রশ্মির বর্ণালী উৎপন্ন করেছিল এবং এই এক্স রশ্মির বর্ণালীর ওপর ভিত্তি করে নানান পরীক্ষা নিরীক্ষা করে এবং তিনি এই সিদ্ধান্তে আসেন যে পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্ম নিয়ন্ত্রক, পারমাণবিক ভর এটা কিন্তু ধর্ম নিয়ন্ত্রক নয়, কেবলমাত্র মৌলের ধর্ম নিয়ন্ত্রিত হয় পারমাণবিক ক্রমাঙ্ক দ্বারা। অর্থাৎ কোনো মৌলের বিভিন্ন ধর্ম এবং বৈশিষ্ট্য তার পরমাণু ক্রমাঙ্কের ওপর নির্ভর করে। এই সিদ্ধান্তে এসে যে ফলস্বরূপ মৌলগুলিকে পারমাণবিক ভরের পরিবর্তে ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্কের ওপর ভিত্তি করে পর্যায় সারণীতে স্থান দেওয়া হয় এবং মেন্ডেলের পর্যায় সারণীর সংশোধন করা হয়। এই সংশোধনী পর্যায় সূত্রের উপর ভিত্তি করে মেন্ডেলের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ এবং দীর্ঘ পর্যায় সারণী আসে, এটা কিন্তু তার গুরুত্ব। ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে দুটি পার্থক্য লেখো। অ্যানোড মাড কি? ধাতব পরিবাহীর ক্ষেত্রে ভৌত পরিবর্তন ঘটে, তড়িৎ প্রবাহের ফলে ধাতব পরিবাহীতে কেবলমাত্র ভৌত পরিবর্তন ঘটে, কিন্তু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটবে। ধাতব পরিবাহের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে, কিন্তু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন অর্থাৎ আয়নগুলো তড়িৎ পরিবহন করবে তড়িৎ বিশ্লেষণের মধ্যে। এবং ধাতব পরিবাহী কঠিন বা তরল অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু তড়িৎ বিশ্লেষণ বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থাতেই কেবলমাত্র তড়িৎ বিশ্লেষণ করতে পারে। ধাতব পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় ধাতব পরমাণু স্থানান্তর ঘটে না, কিন্তু তড়িৎ বিশ্লেষণের সময় যদি তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হয় তখন আয়নগুলোর স্থানান্তর ঘটবে। এরপর আসছে অ্যানোড মাড কি? অ্যানোড মাড হলো ইলেকট্রোলাইটিক প্রক্রিয়া, বিশেষ করে তামার পরিশোধনের সময় করা হয় বা যেটাকে ইলেকট্রোলাইসিস করা হয় বা তড়িৎ বিশ্লেষণ করা হয়। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে ধাতু যে বিশুদ্ধীকরণ করা হয়, তখন যদি কপারের ক্ষেত্রে করা হয়, তামার ক্ষেত্রে করা হয়, কপার বা তামার ক্ষেত্রে করা হয়, তখন সেটাকে আমরা সেই ক্ষেত্রে যে অ্যানোডে জমে থাকা যে অশুদ্ধি থাকে, সেই অশুদ্ধিতে কিছু মূল্যবান ধাতু পাওয়া যায়, সোনা, রূপা, প্লাটিনাম, তাকে আমরা অ্যানোড মাড বলবো। ক্লিয়ার? এরপরে যে দুটো প্রশ্ন আছে সেটা তোমাদের ওপর ছেড়ে দিলাম, তোমরা একটু করে নিও বই থেকে, অবশ্যই কিন্তু পড়ে নেবে। হ্যাঁ, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 প্রস্তুতিতে শর্ত সমীকরণ এবং SO3 থেকে কিভাবে H2SO4 প্রস্তুত করা যায়, তারপর অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ার শর্ত সমীকরণ, রাসায়নিক সমীকরণ এবং সিএনজির একটি ব্যবহার, এগুলো পারবে। ঠিক আছে, তো তোমাদের হোমওয়ার্ক এই দুটো থাকলো, অবশ্যই হয়ে গেলে জানাবে। ঠিক আছে, আর প্রিয় ছাত্রছাত্রীরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো। আর তোমাদের মাধ্যমিক 2025 পেড গ্রুপ একটা খোলা হবে, সেইখানে কি পাবে সেটা তো আগেই ডিসকাস করেছি। অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে থাকবে। তাছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, দেখবে তোমাদের কমিউনিটি পোস্টে কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে থেকে এই গ্রুপটি চালু হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।